শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, এক ব্যক্তির নামে সর্বোচ্চ 9টি সিম, আসাম সহ উত্তর পূর্বে 6টি। 24 আগস্ট থেকে করা হচ্ছে কেন্দ্রের নিয়ম, নির্ধারিত সীমা পার হলেই আর নতুন সিম নয়, টেলিকম সংস্থাগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের। কোনো ব্যক্তির নামে সর্বোচ্চ কতগুলি মোবাইল নম্বর রাখতে পারবেন ঠিক করে দিল কেন্দ্র। সেই সংখ্যা পার হয়ে গেলে নতুন সিম কার্ড ইস্যু করা যাবে না। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সরকারের এই সংক্রান্ত নির্দেশিকা। আগামী 24 আগস্ট থেকে নিয়মটি কঠোরভাবে কার্যকর করতে হবে বলে জানিয়েছে সরকার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিম কার্ড সংক্রান্ত এই নিয়ম 1 যুগ আগেই দেশে চালু হয়েছিল, কিন্তু এতদিন সরকারের তরফে বিষয়টিকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে তা কার্যকরের কোনো গরজ দেখায়নি টেলিকম সংস্থাগুলি। তবে এবার নড়ে চড়ে বসেছে কেন্দ্র। গত 17 তারিখ সরকারের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। এই নিয়ম কঠোরভাবে কার্যকর করতে 7 দিন সময় দেওয়া হয় টেলিকম সংস্থাগুলিকে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 9টি সিম কার্ড কিনতে পারবেন, অর্থাৎ একসঙ্গে 9টি পর্যন্ত মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন তিনি। যদিও জম্মু কাশ্মীর এবং আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই ঊর্ধ্বসীমা 6টি। সরকারের নয়া নির্দেশিকার ফলে নতুন সিম ইস্যু করার আগে টেলিকম কোম্পানিগুলিকে গ্রাহকের বর্তমান কানেকশনের বিষয়টি যাচাই করতে হবে। স্বাভাবিকভাবে যেসব গ্রাহক সিম সংখ্যার নির্ধারিত সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে, তাদের পক্ষে নতুন সিম নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। পরবর্তী খবরটি হলো, লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথের দাবিতে 30 আগস্ট শ্রীভূমিতে ধর্না। লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে আগামী 30 আগস্ট শ্রীভূমি রেল স্টেশনে ধর্না কর্মসূচির ডাক দিয়েছে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। শুক্রবার শ্রীভূমিতে অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে কমিটির 2 আহ্বায়ক অজয় রায় ও অরুণাংশু ভট্টাচার্য জানান, আগামী 30 আগস্ট সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত শ্রীভূমি রেল স্টেশনে ধর্না কর্মসূচি পালন করা হবে। তারা বলেন, লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথের দাবিতে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। নেতৃবৃন্দের দাবি, ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির দীর্ঘ আন্দোলনের ফলেই বরাক উপত্যকায় ব্রডগেজ রেল পরিষেবা চালু হয়েছিল। যদিও ব্রডগেজ চালুর পর সংগঠনের কার্যকলাপ কিছুটা কমে আসে, তবুও তারা কখনো নিষ্ক্রিয় ছিল না। দীর্ঘদিন ধরেই লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি জানিয়ে আসছে সংগঠনটি, কিন্তু কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং রেল মন্ত্রকের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বরাক উপত্যকা, ডিমা হাসাও, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মানুষ ক্ষোভ প্রকাশ করছেন বলে তারা উল্লেখ করেন। সভায় বক্তারা বর্তমান পাহাড়ি রেলপথের দুরবস্থার প্রসঙ্গ তুলে বলেন, প্রতি বর্ষা মরশুমে বদরপুর লামডিং রেলপথ ভূমিধসের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘ সময়ের জন্য রেল যোগাযোগ ব্যাহত হয়। কয়েক বছর আগে হাফলং স্টেশন ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় 3 মাস সময় লেগেছিল। বর্তমানে হারাঙ্গাজাও এলাকায় ভূমিধসের কারণে রেল চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে ট্রেনগুলিকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে দিনের আলোয় ওই এলাকা পার করানো হচ্ছে। বক্তারা আরও বলেন, বরাক উপত্যকা ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য বর্তমানে মূলত এই একমাত্র রেলপথের উপর নির্ভরশীল। ফলে রেল যোগাযোগ ব্যাহত হলে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ নির্মাণ সময়ের দাবি হয়ে উঠেছে। সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, সরকারের উপর জনমত ও চাপ সৃষ্টি করতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 30 আগস্টের ধর্না কর্মসূচির পাশাপাশি আগামী 10 সেপ্টেম্বর রেলওয়ের বদরপুর এরিয়া ম্যানেজারের কার্যালয়ের সামনে 3 জেলার যৌথ উদ্যোগে বিক্ষোভ প্রদর্শনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, নিট পিজির সেন্টার শিলংয়ে, দুশ্চিন্তায় শ্রীভূমির পরীক্ষার্থীরা। পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী, আশ্বাস কৃষ্ণেন্দুর। 2 রাজ্যের আইজির সঙ্গে কথা কৃপনাথ মালার। এমবিবিএস উত্তীর্ণ ছাত্রছাত্রী পিজি কোর্সে পড়ার জন্য এন্ট্রান্স দিতে হয়। এবার এই পরীক্ষার সেন্টার পড়েছে শিলংয়ে। পরীক্ষা আগামী 30 আগস্ট। বর্তমানে গোটা মেঘালয় ছাত্র আন্দোলনে উত্তাল। খাসি ছাত্র সংস্থার মারমুখী আন্দোলনে গত 3 দিন থেকে উত্তাল হয়ে পড়ায় স্বাভাবিক অবস্থায় নেই গোটা রাজ্য।
কবে নাগাদ শান্ত হবে এবং স্বাভাবিক জীবন ফিরবে তা অনিশ্চয়তার গর্বে। এই অবস্থায় কিভাবে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে শিলংয়ে যাবেন, আদৌ পরীক্ষা দেওয়া সম্ভব হবে কিনা ইত্যাদি নানা প্রশ্ন উকি দিচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলে। রামকৃষ্ণগড় তথা জেলার বেশ কয়েকজন পরীক্ষার্থী রয়েছেন যাদের নিট পিজির পরীক্ষা সেন্টার পড়েছে শিলংয়ে। বিষয়টি নিয়ে অভিভাবকরা সংবাদ মাধ্যমের প্রতিবেদকের নজরে এনে উদ্বেগ ব্যক্ত করেন। এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গোটা বিষয়ে নজর রেখে চলেছেন, ফলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে এমনটা আশা করা যায়। এদিকে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা বিষয়টি তার নজরে আসার পর তিনি গুরুত্ব দিয়ে আইজি আসাম এবং আইজি মেঘালয়ের সঙ্গে কথা বলেন। পরীক্ষায় যেসব ছাত্রছাত্রী শিলংয়ের কেন্দ্রে বসবেন তাদের তালিকা চেয়ে পাঠান কৃপনাথের কাছে। যদিও কৃপনাথ সম্পূর্ণ তালিকা পাননি, তাই শ্রীভূমি জেলার কয়েকজন ছাত্রছাত্রীর তালিকা পাঠান। কৃপনাথ সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টি হোম মিনিস্ট্রির নজরে আনা হয়েছে। পরীক্ষা কেন্দ্র যদিও বদলাবে না, তবে কেন্দ্রে যেসব ছাত্রছাত্রী বসবেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে এমন নিশ্চয়তা দিয়েছেন উভয় রাজ্যের আইজি। পরবর্তী খবরটি হলো, 3 খাসি ছাত্রনেতাকে শিলং জেলে সরিয়ে দিল প্রশাসন, মেঘালয়ে জারি 163 ধারা। খাসি স্টুডেন্টস ইউনিয়নের ব্ল্যাক ফ্ল্যাগ মিছিলকে কেন্দ্র করে শিলংয়ে হিংসা এবং পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনার জেরে মেঘালয়ে উত্তেজনা অব্যাহত। মেঘালয় সরকারের আর্জিতে এরই মধ্যে রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা এভাবে জোরদার করার মধ্যেই গ্রেফতার হওয়া কেএসইউর 3 শীর্ষ নেতাকে শিলংয়ের বাইরে সরিয়ে দিল মেঘালয় সরকার। কেএসইউর সভাপতি রেমন খারজানাকে উইলিয়ামনগর জেলা কারাগারে পাঠানো হয়েছে। সংগঠনের সহ সভাপতি পিন কেবলাং সানমিয়েত এবং সাধারণ সম্পাদক রুবেন নাজিয়ারকে রাখা হয়েছে তুরা জেলা কারাগারে। বুধবার গভীর রাতে কেএসইউর সভাপতি রেমন সহ সংগঠনের আরও 2 শীর্ষ নেতাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের শিলংয়ের জেলা ও দায়রা আদালতে পেশ করা হলে আদালত 3 জনকেই 14 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়। তবে শিলংয়ের আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে শুক্রবার তাদের রাজধানীর বাইরে পৃথক জেলা কারাগারে স্থানান্তর করা হয়। প্রশাসনের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ কেএসইউর পরবর্তী কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শুক্রবারই পূর্ব খাসি পাহাড় জেলা প্রশাসন শিলংয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী একাধিক বিধিনিষেধ জারি করেছে। কেএসইউর আরও একটি প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখেই এই পদক্ষেপ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেসব জায়গায় কেএসইউর কর্মসূচির কথা রয়েছে সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এদিন শিলংয়ের বিভিন্ন এলাকায় বাড়ানো হয় টহলদারি। বড় জমায়েত আটকানো ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতেই এই বিধিনিষেধ বলবৎ থাকবে আগামী কদিন। তবে অনেকেই মনে করছেন 3 শীর্ষ ছাত্রনেতাকে গ্রেফতার এবং পরে শিলংয়ের বাইরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ফলে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। নতুন করে বিক্ষোভ বা অশান্তি চড়ানোর আশঙ্কায় প্রশাসন সতর্ক রয়েছে। পরবর্তী খবরটি হলো, হাফিজ রশিদের বিরুদ্ধে কুৎসা ও ব্যক্তিগত আক্রমণের তীব্র প্রতিবাদ। শ্রীভূমির বাজারেছড়ার ছাগলমুয়া গ্রামের বিজেপি বুথ সভাপতি বিকাশ দরকে গত 12 আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় নাগরিক অধিকার রক্ষা সমিতি আসাম গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠন দাবি করেছে, ঘটনার নিরপেক্ষ, দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং আইনের শাসনের দাবি তোলার কারণে গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা দীর্ঘদিনের নাগরিক অধিকার আন্দোলনের নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে যে কুৎসা, ব্যক্তিগত আক্রমণ ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে সংগঠনটি। নাগরিক অধিকার রক্ষা সমিতির বক্তব্য অনুযায়ী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 1979 সাল থেকে জাতি, ধর্ম, বর্ণ ও ভাষার ঊর্ধ্বে উঠে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে আসছেন। তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপনা করেছেন। বার কাউন্সিলের নর্থ ইস্ট চ্যাপ্টারের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং শিলচর একে চন্দ ল কলেজের প্রিন্সিপালও ছিলেন। দক্ষিণ আফ্রিকার একটি আইন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। বিদেশে প্রতিষ্ঠিত পেশাগত অবস্থান থাকা সত্ত্বেও মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা ও কর্তব্যবোধ থেকে তিনি বিদেশের চাকরি ছেড়ে আসামে ফিরে আসেন।
তার দীর্ঘ জনজীবন অন্যায়, বৈষম্য ও অধিকার হরণের বিরুদ্ধে অবস্থানের পরিচয় বহন করে। সংগঠনটির মতে তার বক্তব্যের রাজনৈতিক ও আইনগত সমালোচনা করার অধিকার সকলের রয়েছে, কিন্তু কুৎসা, চরিত্র হনন, ব্যক্তিগত আক্রমণ কিংবা বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে কাউকে হেয় করার চেষ্টা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের প্রবণতার অবসান দাবি করছে নাগরিক অধিকার রক্ষা সমিতি। সংগঠনটি আরও উদ্বেগ প্রকাশ করে বলেছে, কোনো অপরাধ বা অনভিপ্রেত ঘটনা ঘটলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা জনগোষ্ঠীকে বাংলাদেশি বলে চিহ্নিত করার প্রবণতা বিপজ্জনক। নাগরিকত্ব কোনো রাজনৈতিক বক্তব্য, অভিযোগ, জনশ্রুতি বা সামাজিক প্রচারের মাধ্যমে নির্ধারিত হতে পারে না। এটি আইন ও সংবিধানসম্মত প্রক্রিয়ার বিষয়। কারো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকলে তদন্ত, প্রমাণ, শুনানি এবং নির্ধারিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার নিষ্পত্তি করতে হবে। আইনানুগ প্রক্রিয়া ছাড়া কাউকে বাংলাদেশি তকমা দেওয়া তার মর্যাদাকে ক্ষুণ্ণ করার পাশাপাশি সমাজে বিদ্বেষ, বৈষম্য ও বিভাজনের পরিবেশ সৃষ্টি করতে পারে। নাগরিক অধিকার রক্ষা সমিতির অবস্থান স্পষ্ট: অপরাধের তদন্ত হোক অপরাধের ভিত্তিতে এবং নাগরিকত্বের প্রশ্নের নিষ্পত্তি হোক আইনের ভিত্তিতে। কোনো নাগরিককে রাজনৈতিক বা সামাজিক স্বার্থে বাংলাদেশি তকমা দেওয়া চলবে না। বিকাশতর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ঘটনাটিকে কেন্দ্র করে কুৎসা, বিদ্বেষ, সাম্প্রদায়িক বিভাজন কিংবা নাগরিক পরিচয় নিয়ে নির্বিচার প্রচার বন্ধে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিকের প্রতি সংযম এবং দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।